ওকে, আমাদের এমএসসির যে সেকেন্ড মডিউলটা আছে সেই মডিউলটা নিয়ে আজকে একটু শুরু করব। আমরা অলরেডি টোপোলজি শুরু করেছি, টোপোলজি একটু ভালো জায়গাতেই আছি অলরেডি। তো সেকেন্ড মডিউলটা যেগুলো আছে সেটা আছে হচ্ছে, প্রথম হচ্ছে মানে সেকেন্ড মডিউলটা আছে বেসিক্যালি রিয়েল অ্যানালিসিস। এই রিয়েল অ্যানালিসিসে 50 মার্কস আছে। এই 50 মার্কসের মধ্যে বেসিক্যালি দুটো টপিক আছে এখানে। একটা আছে মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন, মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন, আরেকটাতে আছে মেট্রিক স্পেস। ওকে, মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন আর মেট্রিক স্পেস। তোরা জানিস যে বালিকান সায়েন্স কলেজে দুটো টপিকই এসএস স্যার পড়াচ্ছে। সো এসএস স্যার মানে তোরা জানিস সন্দীপ জানা, এবং তোদের যে 5টা টপিক আছে সেই 5টা টপিকের মধ্যে এই পেপারটায় সব থেকে টাফ কোশ্চেন হবে এবং সব থেকে বেশি ছেলেমেয়ে সাপ্লি খাবে, একদম শিওর। সো এই পেপারটাতে বি ভেরি কেয়ারফুল। তো বেসিক্যালি আমরা আজকে এই মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশনটা হালকা একটু ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো, মানে দেওয়ার চেষ্টা আর কি করবো, মানে দিতেই হবে। সো শুরু করি। ওকে, তো তার আগে একটু বলি, তোরা একটু যদি পাস্ট হিস্ট্রিটা খুলে দেখিস যে আমি তো প্রভু জগৎ বন্ধু কলেজ থেকে এমএসসি করেছিলাম। তো আমি এই কলেজে স্পেশালি কলেজে যারা এমএসসি জিনিসটা খুব ভালো, 2 বছর আমি গেছি তো আমি জানি। সো আমি 2019-20 এই ব্যাচে, মানে 18 অগাস্ট থেকে 20 অগাস্ট পর্যন্ত। তো যদি দেখিস মানে হিস্ট্রিগুলো যদি তোদের কলেজে জিজ্ঞেস করি, স্পেশালি যারা লেডি ব্রাউন অ্যান্ড বেথুন কলেজে পড়ছিস, তোরা তো খুব খুশি কলেজগুলোতে পড়েছি, আমি তোদেরকে একদমই ডিমোটিভেট করবো না। কিন্তু 2018-তে যখন আমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট বেরোয়, লেডি ব্রাউন কলেজে একমাত্র একটা মেয়ে যে 5টা পেপারে পাস করেছিল, আর বাকি একটা মেয়েও ছিল না যে অ্যাটলিস্ট দুটোতে সাপ্লি পায়নি। ওকে, আমি মেয়েটার নামও বলে দিতে পারি এখন, কিন্তু বলছি না। তোরা হিস্ট্রিটা দেখিস ওদের কলেজেই। সো অন্যান্য কলেজগুলোতে ভেরি কেয়ারফুল। সো শুরু করি মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন। আমি এটা শিখেছিলাম, আমাদের কলেজে খুব ভালো পড়েছিল, আমাদের এসকে স্যার পড়েছিলেন, দুর্দান্ত পড়েছিলেন। সো মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন অর লেবেক মেজার। তো বেসিক্যালি তোদের যদি কলেজগুলো নিয়ে কোনো কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে যে কোথা দিয়ে কি করবি, কোথা থেকে কি পড়বি, কোন স্যার কেমন কোশ্চেন করে, সব বিষয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারিস, কারণ যেহেতু আমি এখান থেকে 2 বছর গেছি, তো আমি তোদেরকে সব ডিটেলসে একদম কমপ্লিট ইনফরমেশনটা দিতে পারবো। ওকে, তো প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে মেজার থিওরি অ্যান্ড ইন্টিগ্রেশন। মেজার থিওরি, তো এই মেজার থিওরিতে তো প্রথমত এটা ম্যাথমেটিশিয়ান লেবেক করেছিল, টিউটু লেবেক। মেজার থিওরি, ম্যাথমেটিশিয়ান লেবেক। ওকে, সো প্রথমত লেবেক ইন্টিগ্রেশন এর দরকারটা কেন পড়লো। আমরা তো রিমেন ইন্টিগ্রেশন করেছিলাম এবং রিমেন ইন্টিগ্রেশন নিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম। স্যাটিসফাইড ইন সেন্স দ্যাট আমরা এখন রিমেন ইন্টিগ্রেশনে আমরা কোন ধরনের ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করতে পেরেছিলাম। রিমেন ইন্টিগ্রেশনে আমরা একটা যদি ফাংশন নিই, দ্যাট মানে বেসিক্যালি রিমেন ইন্টিগ্রেশনে একটা রেজাল্ট মনে রাখলে রিমেন ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম প্রপার্টি মানে অঙ্ক আমরা করতে পারতাম। সেটা কেমন ছিল, এর যদি ক্লোজড ইন্টারভ্যাল এ বি থেকে আর এর ওপর দিয়া বাউন্ডেড ফাংশন, একটা যদি বাউন্ডেড ফাংশন হয় আর এর সাথে ডি বলে আমি একটা সেট ছিল, all such x belongs to closed interval ab such that f is discontinuous at x. F is discontinuous at x.
এই এফটা রিমেইন ইন্টিগ্রেবল হবে ইফ এন্ড অনলি ডি ইজ আ সেট অফ মেসেজ জিরো, মানে ডিটা একটা নেগলিজেবল সেট, এটা তোরা পড়েছিস মনে আছে? তাহলে একটা জিনিস একটু অবজার্ভ কর, দেখ এই যে রিমেইন ইন্টিগ্রেশন করেছিলাম, রিমেইন ইন্টিগ্রেশনে আমরা কি ধরনের ফাংশনগুলো ইন্টিগ্রেট করেছিলাম? ফাংশনগুলো বাউন্ডেড হতে হবে, ডোমেনটাকেও বাউন্ডেড হতে হবে। মজার বিষয়, তার সাথে যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো লেন্থটা খুব ছোট হতে হবে, তাই না? তার মানে আরেকটু প্রিসাইসলি বলতে গেলে যে ফাংশনটা ম্যাক্সিমাম জায়গায় কন্টিনিউয়াস হবে, খুব অল্প সংখ্যক জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে। এইটাকেই মেজার থিওরির জায়গায় বলা হয় অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস। ফাংশনটা অর মোর প্রিসাইসলি এটাকে আরেকটু যদি আমরা সুন্দরভাবে বলতে চাই, লাইকলি কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস ফাংশনের খুব কাছাকাছি একটা ফাংশন, সেটা জাস্ট অল্প কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস। যেই পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস, সেই পয়েন্টগুলোকে যদি আমি একটা লেন্থ বার করার চেষ্টা করি, সেই লেন্থটা এপসিলনের থেকে ছোট, মানে লেন্থটা জিরো। এই ধরনের ফাংশনগুলোই কিন্তু আমরা রিমেইন ইন্টিগ্রেশন করতে পেরেছিলাম। এবার রিমেইন ইন্টিগ্রেশনে অনেকগুলো লিমিটেশন ছিল। তোরা যদি দেখিস যে আমরা কোন ধরনের ফাংশনগুলো রিমেইন ইন্টিগ্রেশন করতে পারি, দেখলে প্রথমেই দেখতে পারবি যে ফাংশনের প্রথম লিমিটেশন হচ্ছে এই ডোমেনটা ক্লোজ আর বাউন্ডারি ইন্টারভ্যাল বা ছাড়া অন্য কোনো ইন্টারভ্যাল আমরা নিতে পারতাম না। নিতে পেরেছি কি রিমেইন ইন্টিগ্রেশনে? একদমই পারিনি। তাহলে রিমেইন ইন্টিগ্রেশনে যদি আমি লিমিটেশনস নিয়ে আলোচনা করি, সো ফার্স্ট লিমিটেশন হচ্ছে ডোমেইন must be closed and bounded. তোরা ভাবছি এই আবার এমন কি লিমিটেশন, ডোমেনটা ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যাল নিয়ে আমি অঙ্ক করে দেবো তো কি আছে? কিন্তু মজার বিষয়, আমরা তো এমন অনেক ফাংশন পাই যে ফাংশনের ডোমেনগুলো ক্লোজ আর বাউন্ডারি ইন্টারভ্যাল নয়, সেই ফাংশনগুলোকে কি আমি রিমেইন ইন্টিগ্রেশন করতে পারি? পারি না, তো আমি আটকে যাচ্ছি। তো এই প্রথম এই জায়গাটা গিয়ে আমরা আটকালাম। আচ্ছা তোরা যদি বলিস স্যার আচ্ছা এই একটা জায়গাতে যদি আটকায় তো খুব ভালো কথা, এই একটা জায়গাতে আটকালে আমার তো খুব বেশি মডারেট করার দরকার নেই। তা আমরা দেখবো এমন ফাংশন যে ফাংশনগুলো ক্লোজ ইন্টারভ্যাল বাদ দিয়ে, মানে আমরা এমন কোনো একটা টেকনিক খুঁজে বার করার চেষ্টা করবো যে এই টেকনিকে আমরা ক্লোজ ইন্টারভ্যাল বাদ দিয়ে অন্য ইন্টারভ্যালগুলোতে ইন্টিগ্রেট করতে পারি। তোরা বলবি আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল তো করেছিলাম, কিন্তু সেখানেও কিন্তু এফ ফাংশন থেকে বাউন্ডারি নিয়েছিলাম, তাই না? আনবাউন্ডেড ফাংশন ইন্টিগ্রেট করতে পারিনি। আর এর সাথে কি লিমিটেশন ছিল? এর সাথে একটা খুব বড় লিমিটেশন যেটা ছিল, তাই না? এটা একটা খুব বড় লিমিটেশন ছিল। এছাড়া আরেকটা কি লিমিটেশন ছিল? আরেকটা লিমিটেশন কিন্তু তার ফাংশনটা কিন্তু অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস হতে হয়, ম্যাক্সিমাম জায়গায় কন্টিনিউয়াস হতে হয়। ডিসকন্টিনিউটি সেটের লেন্থটা খুব ছোট হতে হয়। এবার ডিসকন্টিনিউটি সেটের লেন্থটা যদি বড় হয়ে যায়, সেই ফাংশন কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারি না। লেবেকের মাথায় এই সমস্যাটা কিন্তু দেখা দিল। লেবেক এই সমস্যাটাকে অবজার্ভ করলেন যে ফাংশন ইফ ইজ আর ইন্টিগ্রেবল, অবশ্যই ডোমেনটা ক্লোজ আর বাউন্ডেড হতে হবে, তারপর যা যা এফটা বাউন্ডেড হতে হবে। এফ ইজ আর ইন্টিগ্রেবল if and only if D is a set of measure zero, right? D is a set of measure zero. এবার set of measure zero definition কি ছিল? set of measure zero definition ছিল there exist countably many bounded open interval in is equal to an bn such that এই countably many bounded open interval को যদি আমি ইউনিয়ন করি, d তার সাবসেট অফ ইউনিয়ন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an bn, আর এই an bn গুলো যে লেন্থ আছে সামেশন i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn মাইনাস an, এই লেন্থটা লেস দেন এপসাইলন। এটা মড না নিলেও পাবে, এই লেন্থটা লেস দেন এপসাইলন, তাই না? এই ধরনের ফাংশনগুলো কিন্তু আমরা রিমেইন ইন্টিগ্রেশন করতে পারতাম, অন্য ফাংশনগুলো পারতাম না। এইটা কিন্তু রিমেইন ইন্টিগ্রেশন আরেকটা বড় লিমিটেশন। আচ্ছা আরেকটা বড় লিমিটেশন কি ছিল? আরেকটা বড় লিমিটেশন ছিল পুওর কনভার্জেন্স প্রপার্টি। 3 নম্বর হিসেবে আমি বলছি পুওর কনভার্জেন্স প্রপার্টি। পুওর কনভার্জেন্স প্রপার্টি মানে, পুওর কনভার্জেন্স প্রপার্টি মানে আমরা মনে আছে যখন সিকোয়েন্স অফ ফাংশন করেছিলাম, সিকোয়েন্স অফ ফাংশন করার সময় দেখেছিলাম যে প্রত্যেকটা
n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য যদি fn গুলো রিমেইন ইন্টিগ্রেবল হয় কিন্তু তার পয়েন্ট ওয়াইজ লিমিটটা রিমেইন ইন্টিগ্রেবল নাও হতে পারে। দেখেছিলাম তো যে প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য fn গুলো যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে তার পয়েন্ট ওয়াইজ লিমিটটা রিমেইন ইন্টিগ্রেবল নাও হতে পারে। তাহলে তাতে কি হলো দাদা, পয়েন্ট ওয়াইজ লিমিটটা রিমেইন ইন্টিগ্রেবল নয় তো খুব ভালো কথা, কিন্তু আমরা তো জানি ইউনিফর্ম লিমিটটা রিমেইন ইন্টিগ্রেবল। ইউনিফর্মনেস যে কন্ডিশনটা আছে সেটা কিন্তু অনেক বড় কন্ডিশন। সব ম্যাক্সিমাম ফাংশন কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স হয় না, ম্যাক্সিমাম ফাংশন কিন্তু আমাদের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হয়ে যায়। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স আর ইউনিফর্ম কনভার্জেন্সের মাঝখানে কিন্তু অনেকগুলো ফাংশন থেকে যায়, যে ফাংশনগুলো ইউনিফর্ম কনভার্জেন্স হয় না, কনভার্জেন্ট হয় না, ইউনিফর্ম কনভার্জেন্ট হয় না, বাট পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়। তো সেই ফাংশনগুলোতে তো আমরা রিমেইন ইন্টিগ্রেবল হয় না, তখন আমরা কি করব? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে তোরা জানিস এই এক্সাম্পলটা আমরা অনেক সময় কাউন্টার এক্সাম্পলে ইউজ করতাম, Rn such that n belongs to natural number via an enumeration of q। এটা হচ্ছে q এর একটা এনুমারেশন। ওকে, এবার এটা যদি q এর একটা এনুমারেশন হয়, এবার আমরা একটা ফাংশন ডিফাইন করছি fnx। fnx কি ডিফাইন করছি? fnx ডিফাইন করছি 0 if x belongs to r1 r2 dot 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 rn, okay, and 1 if x belongs to if elsewhere elsewhere। এবার তোরা যদি বলিস আচ্ছা তাহলে এই গ্যারান্টিটা কে দিল যে কিউ কে আমরা এইভাবে লিখতে পারবো? আমি বলছি কিউ তো গুনতে পারি। তবে হ্যাঁ আমরা কিউ গুনতে পারি, কেন? কারণ কিউ কাউন্টেবল। কিউ কাউন্টেবল যখন কিউ গুনতে পারবি, গুনতে পারলে লিখতে পারবি, লিখতে পারলে দেখতে পারবি। দেখে ঘটনাটা বুঝতে পারছিস? কিউ কাউন্টেবল, কিউ গুনতে পারছিস, গুনতে পারলে লিখতে পারছিস, যেভাবে গুনছিস সেইভাবে লিখছিস, লিখতে পারলে তো দেখতে পারবি, তো কিউকে দেখতে পাচ্ছিস। এটা দেখেন, এই যে কিউকে আমি এভাবে সাজিয়েছি। এবার fnx ইকুয়াল টু আমি কি বলি, 0 যদি x ইকুয়াল টু r, x ইকুয়াল টু বিলংস টু r1 r2 rn এর মধ্যে থাকে, আর 1 elsewhere। তাহলে একটা জিনিস একটু ভাব, আমি তোকে জিজ্ঞেস করি, আচ্ছা বলতো fn অফ r অফ n প্লাস 1 এর ভ্যালু কত? কি বলবি? একটু ভাব আগে এই জিনিসটা নিয়ে, যে fn অফ r অফ n প্লাস 1 এর ভ্যালুটা কত হতে পারে। দেখ একটা জিনিস একটু অবজার্ভ কর, মানে ফাংশনটা কিভাবে ডিফাইন করেছি। এইখানে যদি n থাকে তাহলে n পর্যন্ত ভ্যালু হচ্ছে 0, আর n এর পর থেকে আর elsewhere এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে একটা জিনিস অবজার্ভ কর, x টা মানে n এর উপর ডিপেন্ড করছে কিন্তু ভ্যালুটা। তাহলে দেখ n আছে এই n পর্যন্ত, তার মানে r1 r2 ডট ডট rn পর্যন্ত এর ভ্যালু 0, কিন্তু n প্লাস 1 এর পর থেকে ভ্যালু কত? 1। কারণ এইখানে n অবধি এর ভ্যালু 0, তাহলে আর বাদ বাকি জায়গায় এর ভ্যালু 1। আর আমি যদি তোকে জিজ্ঞেস করি আচ্ছা fn অফ আর n মাইনাস 1 এর ভ্যালু কত, তাহলে বলবি n তো, তাহলে এখানে n আর n মাইনাস 1 n এর আগে আছে, তার মানে এইখানে আছে, মানে এই সেটটার মধ্যে আছে, তাহলে এর ভ্যালু হবে 0। ঠিক তো? এবার একটা জিনিস অবজার্ভ কর, এই যে এই ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো elsewhere এর ভ্যালু আছে হচ্ছে 1। ঠিক তো? আর বাদ বাকি আর শুধু r1 r2 rn এর ভ্যালু আছে 0। তাহলে যদি এই ফাংশনগুলো প্রথমত আমি যদি ফাংশনটাকে ক্লোজড ইন্টারভ্যাল 0 1 থেকে লিখি, আর f হচ্ছে such that closed interval 0 1 to r, মানে fn টা আমি বলছি fn টা এমন ধরনের ফাংশন। এবার একটা জিনিস অবজার্ভ কর যে fn গুলো at most n খানা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য fn গুলো n খানা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তার মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আর fn এর যে রেঞ্জটা আছে, রেঞ্জটা অবশ্যই বাউন্ডেড সেট। তাহলে fn গুলো বাউন্ডেড সেট প্লাস ফাংশনগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে বাউন্ডেড আর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ডিসকন্টিনিউয়াস আর ডোমেইনটাও ক্লোজ আর বাউন্ডেড, তাহলে প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য fn গুলো কিন্তু রিমেইন ইন্টিগ্রেবল হতে বাধ্য। একটু কালিটা চেঞ্জ করি অ্যাকশন দ্বারা। প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য fn গুলো তোর রিমেইন ইন্টিগ্রেবল হতে বাধ্য। ঠিক আছে? কিন্তু তাই তো, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই যে প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য fn গুলো রিমেইন ইন্টিগ্রেবল হতে বাধ্য। আচ্ছা এবার তুই যদি জিজ্ঞেস করি আচ্ছা তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিটটা কি রিমেইন ইন্টিগ্রেবল হবে, তখন আমি কি বলবো বলতো? আচ্ছা চল আসলে সেটা দেখা যাক পয়েন্ট ওয়াইজ লিমিটগুলো রিমেইন ইন্টিগ্রেবল হবে নাকি। দেখ ধর x belongs to 0 1 intersection r minus q,
তার মানে এক্সটা কি নিলাম, এক্সটা কি নিলাম, এফটা নিলাম 0 1 এর মধ্যে থাকা ইরাশনাল নাম্বার। তাহলে আমি যদি তোকে জিজ্ঞেস করি আচ্ছা এফ এন এক্স এর ভ্যালু কত হবে, তুই বলবি আচ্ছা এই R1 R2 Rn এরা তো রেশনাল নাম্বার, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে 0, আর রেশনাল নাম্বার বাদ দিয়ে যে কোনো জায়গায় ভ্যালু হচ্ছে 1, মানে এই n খান রেশনাল নাম্বার বাদ দিয়ে যে কোনো জায়গায় ভ্যালু 1। আচ্ছা ইরাশনাল নাম্বার তো কোনোদিন রেশনাল নাম্বার হবে না, তো এই n খানের মধ্যে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এটা ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1 which tends to 1 as n tends to infinity। তাহলে ইরাশনাল পয়েন্টগুলোতে এর লিমিটটা হচ্ছে 1। এবার তুমি যদি জিজ্ঞেস করে কেউ আচ্ছা রেশনাল পয়েন্টের লিমিটটা কত হবে, ধর আমি ধরে নিলাম একটা x belongs to 0 1 ইন্টারসেকশন কি, ওকে, এক্সটা কি নিলাম, এক্সটা নিলাম 0 1 এ থাকা রেশনাল নাম্বার। এবার একটা জিনিস একটু ফিল কর যে যদি এক্সটা 0 1 এ থাকা একটা রেশনাল নাম্বার হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে এক্সটা কোনো একটা Rn হবে for some n belongs to রেশনাল নাম্বার, তাই তো? ওই যেহেতু 0 1 এর মধ্যে থাকা রেশনাল নাম্বারগুলো একটা n রেশনাল মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এক্সটা কোনো একটা Rn হবে। এবার f n plus 1 Rn এর ভ্যালু কত হবে, দেখ f n plus 1 Rn এর ভ্যালু হয়ে যাবে কি ছিল ফাংশনটা fn x equal to 0 if x belongs to R1 up to Rn, তাহলে n পর্যন্ত এর ভ্যালু ছিল 0। এবার আমি এখানে নিয়েছি n plus 1, তাহলে n plus 1 পর্যন্ত এর ভ্যালু 0, কিন্তু Rn তো n plus 1 এর থেকে ছোট, তার এর ভ্যালু হবে 0। আচ্ছা f n plus 2 of Rn এর ভ্যালু কত হবে 0। তাহলে n টাকে যদি ইনফিনিটিতে টেন করি তাহলে এটা এই nটা এই n এর থেকে বড় হবে, কারণ দেখ n plus 1 n plus 2 এগুলো সব বড় হচ্ছে, তাহলে এই লিমিটটা আলটিমেটলি টেন্ডস টু 0 as n tends to infinity। তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিটটা কি হলো, পয়েন্ট ওয়াইজ লিমিটটা যদি আমি f বলি তাহলে fx equal to 0 if x belongs to q intersection closed interval 0 1 and 1 if x belongs to elsewhere। তাহলে এই ফাংশনটা আবার দেখ ডিরিচলেট ফাংশন হয়ে গেল, যেটা তোরা জানিস এই ডিসকন্টিনিউয়াস প্রত্যেকটা পয়েন্টে 0 1 এর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস, তাহলে এটা কিন্তু তোর রিমেইন ইন্টিগ্রাল হচ্ছে না। তাহলে দেখ রিমেইন ইন্টিগ্রালে কিন্তু এটা খুব পুয়ার একটা প্রপার্টি যে প্রত্যেকটা n belongs to রেশনাল নাম্বারের জন্য fn গুলো যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে তার পয়েন্ট ওয়াইজ লিমিটটা রিমেইন ইন্টিগ্রেবল নাও হতে পারে। এটা খুব পুয়ার একটা প্রপার্টি। লেবেকের মাথায় কিন্তু এটাও রইলো যে আমি এমন একটা ইন্টিগ্রেশন ইনভেন্ট করতে চাইছি যে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা n belongs to রেশনাল নাম্বারের জন্য যদি fn গুলো রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে তার পয়েন্ট ওয়াইজ লিমিটটাও রিমেইন ইন্টিগ্রেবল হবে, এবং লেবেক আলটিমেটলি সেই ইন্টিগ্রেশনটা আবিষ্কার করতে পেরেছিল। লেবেক ইন্টিগ্রেশনের জন্য কিন্তু এইটার লিমিটেশন থাকবে না। মজার বিষয় শুধু এটাই নয়, লেবেক ইন্টিগ্রেশনে আরো স্পেশালিটি কি, লেবেক ইন্টিগ্রেশনে আরো বড় অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, আমরা তো শুধু রিমেইন ইন্টিগ্রেবল হবে না এটাই শুধু নয়, রিমেইন ইন্টিগ্রেশনে আরো পুরো প্রপার্টি হচ্ছে আমরা লিমিটটা উইথ ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জ করতে পারি না আনটিল এটা ইউনিফর্ম কনভার্জেন্স হয়। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের জন্য লিমিট উইথ ইন্টিগ্রেশন ab লিমিট n tends to infinity fn x dx is not equal to limit n tends to infinity integration a to b fn x dx। এটা হয় না, রিমেইন ইন্টিগ্রেশন জন্য এটা হয় না, কারণ দেখ আমরা যেই ফাংশনটা নিলাম ওই ফাংশনটাতে দেখবি একটা সাইডে ইন্টিগ্রেশন করলে 0 বেরাবে, একটা সাইডে ইন্টিগ্রেশন করলে 1 বেরাবে, মানে একটা এটা 0 বেরাবে এটা 1 বেরাবে, বা কিছু একটা উল্টো বেরাবে, চেক করতে পারিস। এটা কিন্তু আরো বড় একটা পুরো প্রপার্টি। এবার লেবেক দেখলেন যে রিমেইন ইন্টিগ্রেশন তাহলে লটস অফ লিমিটেশন রয়েছে, কিন্তু তোরা কি বলতে পারি, আমি কি বলতে পারি রিমেইন ইন্টিগ্রেশন ভুল? না, রিমেইন ইন্টিগ্রেশন লিমিটেড, ভুল নয়, তাই না? যেমন তোদেরকে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা ভারতবর্ষে এখন অর্থনৈতিক অবস্থা কেমন, আমি কি বলে দেবো খুব ভালো? তোরা বলি হ্যাঁ ভালো, কিন্তু প্রোভাইডে সেটা আমরা শহর অঞ্চলে দেখছি। তাহলে একটা লিমিটেড জায়গায় খুব ভালো, পয়সা কড়ি খুব ভালো, ট্রান্সপোর্ট খুব ভালো, চিকিৎসা খুব ভালো, সেটা লিমিটেড জায়গা, কিন্তু সেটা ভুল নয়, তাই না? তো তেমনই এটা কিন্তু রিমেইন ইন্টিগ্রেশনটা কিন্তু ভুল নয়, লিমিটেড। তাহলে রিমেইন ইন্টিগ্রেশন লিমিটেড জায়গাটা তখন কি করলো? এবার মজার বিষয় জানিস তো, তোরা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবি, ম্যাথামেটিশিয়ান লেবেক তার পিএইচডির পেপারে লেবেক ইন্টিগ্রেশন আবিষ্কার করে দিয়েছে। মানে ভাব হাউ জিনিয়াস হি ওয়াজ। মানে
একটা ম্যাথামেটিশিয়ান যে পিএইচডি করছে, সেই পিএইচডি পেপারে কি আবিষ্কার করেছে, লেভেল ইন্টিগ্রেশনের মধ্যে এমন একটা সাবজেক্ট। তো জানিস ইন্ডিয়ানদের আইকিউ কিন্তু ইউএস ইউকের মানুষের আইকিউ থেকে অনেক বড়, একটু মানে অনেক বড় মানে কি একটু হায়ার লেভেলে থাকে, একটু হাই ইন্ডিয়ানদের আইকিউ। তাহলে ইন্ডিয়ানরা কিন্তু এই টপিকটা মাস্টার ডিগ্রি থেকে পড়ছে। তাহলে ভাব একটা ম্যাথামেটিশিয়ান কত জিনিয়াস হয়ে গেলে, মানে কত জিনিয়াস হলে এরকম একটা টপিক সে নিজে পিএইচডি পেপারে আবিষ্কার করতে পারে। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, অ্যাকচুয়ালি আমি মার্কেটটা চেঞ্জ করতে গেছিলাম। তো ভাব যে এই সমস্ত লিমিটেশন যারা লেবেকের নজরে পড়েছিল, এবং লেবেক কি করলো, তার এগেনস্টে একটা নতুন সাবজেক্ট আবিষ্কার করে দিল, লেবেক ইন্টিগ্রেশন। যে একটা কথা আছে না, যে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং দ্য চেঞ্জ দেন বি দ্য চেঞ্জ, মানে তুমি প্রথম চেঞ্জ হও। তো তেমনই লেবেক নিজেই সব যা রিমেন ইন্টিগ্রেশন এত সমস্যা, আমি আমার সমস্যা আমার সাইডে বলবো না, আমি নিজেই সমস্যার সমাধান করবো, এমন একটা। তো তেমন ঘটনা। এবার লেবেক ইন্টিগ্রেশন আর রিমেন ইন্টিগ্রেশনের মধ্যে তোরা যদি জিজ্ঞেস করিস হচ্ছে বেসিক পার্থক্যটা কি, রিমেন কি করেছিল, রিমেন একটা এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি একটা ফাংশন থাকে, রিমেন কি করেছিল, প্রথমে ডোমেনটাকে ভাগ করেছিল, তাই না, ডোমেনটাকে পার্টিশনে ভাগ করেছিল, পার্টিশনে ভাগ করে সেইখান থেকে রেঞ্জটাকে ভাগ করেছিল। আর লেবেক জাস্ট একটা ট্রিক ইউজ করলেন, তিনি ডোমেনটাকে না রেঞ্জটাকে পার্টিশনে ভাগ করলেন, মানে জিনিসটা পুরো সাবজেক্টটা পুরো চেঞ্জ হয়ে গেল। উনি আগে রেঞ্জ সেটটাকে কাটলেন, কেটে সেখান থেকে ডোমেনে পার্টিশনে আসলেন। জাস্ট এই কনসেপ্টটা পুরো লেবেক ইন্টিগ্রেশনে, পুরো ইন্টিগ্রেশনে চরিত্রটাই পাল্টে দিল। এবার আমরা এই যে লেবেক ইন্টিগ্রেশন করবো, তাই ইন্টিগ্রেশন আমাদের অনেকগুলো স্টেপ আছে, সে আমরা পরপর স্টেপ ওয়াইজ এগাবো। প্রথমে কাজ হচ্ছে আমরা কি করব, আউটার মেজার ডিফাইন করব। আউটার মেজার নাম থেকে বুঝতে পারছি, যদি একটা সেট থাকে এ বি, এই এ বি সেটটার আউটার মেজার মানে বাইরের দিক দিয়ে সেটটাকে মেজার করব, বুঝতে পারছিস? আচ্ছা, আউটার মেজার ডিফাইন করার পর তারপর নিশ্চয়ই বুঝতেই পারছিস, আউটার মেজার ডিফাইন করি তাহলে অবশ্যই ইনার মেজার ডিফাইন করব। তা আউটার মেজার যদি বাইরের দিক দিয়ে মেজার করা হয়, তাহলে ইনার মেজার ভেতরের দিক দিয়ে মেজার করা হবে। তাই একটা জিনিস ভাব, আউটার মেজার মানে কি, বাইরের দিক থেকে মেজার করছি। তাহলে বাইরের দিক দিয়ে আমি যদি এই ইন্টারভ্যালটাকে কতগুলো ওপেন ইন্টারভ্যাল দিয়ে মুড়ি, সেই ওপেন ইন্টারভ্যালগুলোর লেন্থগুলোর আমি কি করতে হবে, এবি তো আলটিমেটলি তো এবি লেন্থ থেকে পৌঁছাতে হবে। তাহলে এই যে এই ইন্টারভ্যাল লেন্থে, এই ইন্টারভ্যাল লেন্থের, এই ইন্টারভ্যাল লেন্থে এইভাবে লেন্থগুলো কমাতে হবে। মানে কি করতে হবে, মানে আমার এই ইন্টারভ্যালগুলোর মধ্যে লিস্টটা নিতে হবে, তাহলে সুপ্রিমামটা নেবো, আর ভেতরেগুলো ম্যাক্সিমামটা দেবো, মানে ইনফিমামটা নেবো, নিয়ে আমি আউটার মেজার আর ইনার মেজার ডিফাইন করবো। বুঝতে পারছি, যদি আউটার মেজার আর ইনার মেজার, যেটা তোরা পড়েছিস না, আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল, যেটা তোরা রিমেন ইন্টিগ্রেশন করেছিস আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল, সেটা এখানে আউটার মেজার ইনার মেজার হয়ে যাচ্ছে সেটার জন্য। এবার তাহলে আউট আর আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল যদি কোইনসাইড করে যায়, তাহলে রিমেন ইন্টিগ্রেবল হয়। তাহলে মানে আউটার মেজার আর ইনার মেজার যদি কোইনসাইড করে যায়, তাহলে ফাংশনটা মেজারেবল হয়ে যাবে, মানে সেটটা মেজারেবল হয়ে যাবে। তাহলে আমাকে এরপর ডিফাইন করার দরকার হচ্ছে মেজারেবল সেট, মেজারেবল সেট। এবার একটা সেট যদি আমরা যদি একটা মেজারেবল সেটে যদি আমরা ডিফাইন করে নিই, তারপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে কোন ধরনের সেটগুলো মেজারেবল সেটা দেখা। তারপর দেখবো এক্সাম্পলস অফ মেজারেবল সেট, অফ মেজারেবল সেট, মেজারেবল সেটের এক্সাম্পল দেখবো। এবার যেই সেটের মেজারেবল হয়ে যাবে, তখন আমরা এরপর ডিফাইন করবো ফাংশন কখন মেজারেবল হবে। তারপর আমরা রিমেন ইন্টিগ্রেবল, এই লেবেক ইন্টিগ্রেশনটা ডিফাইন করতে পারবো। তাহলে আমরা স্টেপগুলো মধ্যে রাখবো, প্রথমে আউটার মেজার, ইনার মেজার, তারপর মেজার, মেজারের পর এক্সাম্পল অফ মেজার, এক্সাম্পল অফ মেজারের পর ফাংশন মেজারেবল, ফাংশন মেজারেবল হলে তারপর লেবেক ইন্টিগ্রেশনটা আমরা ডিফাইন করতে পারবো। তাহলে আমাদের এখানে বেসিক্যালি তিনটে টপিক চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারে ফাংশনের মানে সেটের মেজারটা ডিফাইন করবো, সেটের কখনগুলো কখন মেজারেবল হবে, তারপরে ফাংশনগুলো কখন মেজারেবল হবে, তারপর লেবেক ইন্টিগ্রেশনটা। আর তারপর আমাদের একটা টপিক আছে যেটা হচ্ছে অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন। ওটা কিন্তু মানে না লেবেক ইন্টিগ্রেশন না মেট্রিক স্পেস, মানে ওটা কিন্তু একটা আলাদাই টপিক হিসেবে আমরা বলতে পারি, অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন, ওটা কিন্তু আমাদের আছে। আচ্ছা, যাই হোক, আমরা এইগুলো ডিফাইন করব। আচ্ছা, আজকে আর বেশি কিছু বলবো না, আর অল্প একটা জিনিস বলি।
আমরা যে লেবেল ইন্টিগ্রেশন করবো আমরা কিন্তু রিয়েল লাইনের উপর না, এক্সটেন্ডেড রিয়েল লাইনের উপর করবো। এক্সটেন্ডেড রিয়েল লাইন। এক্সটেন্ডেড রিয়েল লাইন কি? এক্সটেন্ডেড রিয়েল লাইনকে আমরা জেনারেলি আর স্টার দিয়ে ডিনোট করি। আর স্টার কি? আর স্টার হচ্ছে আর এর মধ্যে আমি দুখানা পয়েন্ট ঢুকিয়ে দেবো, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি। আর এর মধ্যে আমরা যদি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি ঢুকিয়ে দিই, আর এবার দেখ ইনফিনিটি আমরা আর এর মধ্যে তো যোগ বিয়োগ গুণ ভাগ জানি, কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটির সাথে যাই না। তো তাহলে আমি যে এই দুটো ধর সাপোজ ধর আজকে তোদের দুটো ভাই আছে, ঠিক আছে, বা তোদের বাড়িতে দুটো কুকুর আছে, খুব সোজা কথা, ধর তোদের বাড়িতে দুটো কুকুর আছে। এবার তোরা কোথাও ঘুরতে যাবি, তোরা কি করলি, কুকুরটাকে পাশের বাড়িতে রেখে গেল। কিন্তু তোরা কিন্তু কুকুরটাকে জাস্ট এমনি রেখে দিয়ে চলে যাবে না, তোরা কিন্তু কিছু কন্ডিশন দিয়ে যাবি যে কুকুরটাকে তোমরা দিনে এই সময় খেতে দেবে, কুকুরটা না খেতে চাইলে তাকে জোর করে খাওয়াবে, তাই না? তাহলে তেমনই আমি কিন্তু আর এর মধ্যে ইচ্ছা মতো ঢুকে দিতে পারি না, আমাকে কিছু সাবজেক্ট টু কিছু কন্ডিশন দিতে হবে, কিছু এগ্রিমেন্ট থাকবে। কিরকম এগ্রিমেন্ট আমি করছি? এগ্রিমেন্ট আমি করছি আর এর সাথে যদি আমি ইনফিনিটি যোগ করি, যেখানে আরটা যে কোনো রিয়েল নাম্বার, বলছি আর এর সাথে যদি আমি ইনফিনিটি যোগ করি আমি সবসময় ইনফিনিটি পাবো। আমি যদি ইনফিনিটির সাথে আর যোগ করি তাহলে আমি ইনফিনিটি পাবো। ওকে, আমি যদি আর এর থেকে আর এর সাথে মাইনাস ইনফিনিটি যোগ করি তাহলে আমি মাইনাস ইনফিনিটি পাবো। মাইনাস ইনফিনিটির সাথে আর যোগ করলে আমি আবার মাইনাস ইনফিনিটি পাবো। ঠিক আছে, আচ্ছা আমি এই যে এই আরটা কিন্তু যে কোনো রিয়েল নাম্বার, আমি যদি আর এর সাথে ইনফিনিটি গুণ করি তাহলে আমি আবার ইনফিনিটি পাবো। আমি যদি আর এর সাথে মাইনাস ইনফিনিটি গুণ করি আমি আবার মাইনাস ইনফিনিটি পাবো, এবং এটা কমিউটেটিভ, মানে মাইনাস ইনফিনিটি আরটা আমার ইনফিনিটি। আমি আরও ডিফাইন করছি, জিরোর সাথে ইনফিনিটি যদি আমি গুণ করি আমি আবার ইনফিনিটি পাবো। এই আরটা কিন্তু নন জিরো, আর নট ইকুয়াল টু জিরো। আর আর এস জিরোর সাথে ইনফিনিটি গুণ, জিরোর সাথে মাইনাস ইনফিনিটি গুণও কিন্তু আমার মাইনাস ইনফিনিটি হবে। ওকে, এবার দেখ আমি মোস্ট অফ দ্য কেস আমি ডিফাইন করে ফেললাম। আমি কি ডিফাইন করলাম না? তাহলে আমি একমাত্র ডিফাইন করলাম না ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু আমি এখন ডিফাইন করলাম না, এটাকে আমি বললাম আনডিফাইন্ড। তাহলে এক্সটেন্ডেড রিয়েল লাইনের উপর আমার কি কি আবার ক্যালকুলেশন করতে পারবো? আমি আর এর সাথে ইনফিনিটি যোগ করতে পারবো, আর এর সাথে মাইনাস ইনফিনিটি যোগ করতে পারবো, এগুলো সব যোগ করতে পারবো, শুধু আমি এটা আনডিফাইন করে দিলাম, বাদ বাকি সব কিন্তু এবার ডিফাইন করে দিলাম। এবার একটা জিনিস বলতো, এইটা যদি আনডিফাইন হয় আমি কি এক্সটেন্ডেড রিয়েল লাইনের উপর আমি a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস সি হলে b ইকুয়াল টু সি বলতে পারি? কি মনে হয় এই লাইনটা থেকে এই লাইনে আমি এবার যেতে পারবো? একটু ভিডিওটা পজ করে এই সময় ভাবিস, হ্যাঁ, যেতে পারবো কি যেতে পারবো না? আনসারটা হচ্ছে না, যেতে পারবো না। কেন যেতে পারবো না? দেখ, কারণ দেখ এটা যদি ইনফিনিটি হয়ে যায়, এক্সটেন্ডেড রিয়েল লাইন তো, এটা যদি ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি প্লাস বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি প্লাস সি, তাহলে বি ইকুয়াল টু সি হতে গেলে ইনফিনিটি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে, কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস বি ইকুয়াল টু সি এটা তো আমার ডিফাইন নেই। তাহলে এটা যখন ডিফাইন নেই এটা কিন্তু আনডিফাইন একটা নাম্বার পেয়ে যাবে। তাহলে কিন্তু এক্সটেন্ডেড রিয়েল লাইনের উপর কিন্তু এই জিনিসগুলো হিসাব আমি করতে পারি না। এইখান থেকে এই লাইনে যেতে হবে প্রোভাইডেড এটা ইনফিনিটিও নয় মাইনাস ইনফিনিটিও নয়। তাহলে এক্সটেন্ডেড রিয়েল লাইনটা বোঝা গেল। আমি কিন্তু এবার অ্যানালিসিসটা আমাদের এক্সটেন্ডেড রিয়েল লাইনের উপর পুরো হবে, ঠিক আছে? তো আজকে এত অবধি থাক, আমরা নেক্সট দিন আউটার মেজার থেকে একদম সাবজেক্টে ঢুকে যাবো। আজকে যা সাবজেক্টটা ইন্ট্রোডাকশন দিলাম, আশা করছি তোদের ভালো লাগলো। আমরা নেক্সট দিন সাবজেক্টটা পুরো ডাইরেক্ট আউটার মেজার দিয়ে শুরু করবো। ওকে, চল টাটা।